জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। বাংলাদেশ নিয়ে হাসিনা সরকারের সাথে ভারত ও চীনের ষড়যন্ত্র ফাঁস। এরপর থাকছে এবার সাবেক বেনজিরের কুকর্মের ভিডিও ফাঁস। সবশেষে দেখবেন হাসিনা সরকারকে আমেরিকার লাল কার্ড, ভারতে পালানোর গোপন তথ্য ফাঁস। থাকছে পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশের পুলিশের একজন সাবেক মহাপরিদর্শক বা আইজিপি বেনজির আহমেদের মালিকানাধীন সাভানার রিসোর্ট ও ন্যাচারাল পার্কের নিয়ন্ত্রণ নিয়েছে গোপালগঞ্জের জেলা প্রশাসন। এখন থেকে এই সম্পদের রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব প্রশাসনই পালন করবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। আদালত ক্রোকাদেশ দিয়েছে, তার অংশ হিসেবে আজ আমরা প্রশাসনের ব্যবস্থাপনায় নিয়ে এসেছি, অর্থাৎ ওই সম্পত্তি আমরা আমাদের হেফাজতে নিলাম। এখন এর মালিকানা ও নিয়ন্ত্রণ সরকারি হেফাজতে। বিবিসি বাংলাকে বলছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। গত 23 মে দুর্নীতি দমন কমিশনের করা এক আবেদনের প্রেক্ষিতে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি জব্দের নির্দেশ দেয় ঢাকার একটি আদালত। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান তখন বিবিসি বাংলাকে জানিয়েছিলেন যে মোট 83টি দলিলের প্রপার্টি, বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এই তালিকায়। কক্সবাজারের একটি প্রপার্টি রয়েছে। তবে মিস্টার আহমেদের সম্পদের বিষয়ে দুদকের অনুসন্ধান এখনও চলছে। অনুসন্ধান শেষ হলে তার মোট সম্পদের বিষয়ে তথ্য পাওয়া যাবে, আইনজীবীরা ধারণা দিয়েছেন। মূলত ওই অনুসন্ধান রিপোর্টের উপর ভিত্তি করেই দুদক মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবে। এর মধ্যে মিস্টার আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে ডাকা হলেও তিনি আরও সময় চেয়ে আবেদন করেছেন বলে গণমাধ্যমে খবর এসেছে। 2022 সালের 30 সেপ্টেম্বর আইজিপির পদ থেকে অবসরে গিয়েছিলেন মিস্টার আহমেদ। পরে সম্প্রতি ঢাকার একটি পত্রিকায় তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ব্যাপক সম্পদ অর্জনের অভিযোগ করে রিপোর্ট প্রকাশ করলে তা নিয়ে সারা দেশে তোলপাড় হয়। সাবেক আইজিপি বেনজির আহমেদ পরে ফেসবুক লাইভে এসে তার নামে প্রকাশিত সব সংবাদকে অসত্য দাবি করেন। তার বিরুদ্ধে দুর্নীতির সব অভিযোগও প্রত্যাখ্যান করেছিলেন তিনি। কর্মজীবনে 5 বার পুলিশের সর্বোচ্চ পদক ছাড়াও নীতি নৈতিকতার জন্য শুদ্ধাচার পুরস্কারও তাকে ভূষিত করেছিল সরকার। তবে এর মধ্যে দুদকের আরেক আবেদনের প্রেক্ষিতে গত 6 জুন মিস্টার আহমেদ ও তার স্ত্রী সন্তানদের ক্রোক করা স্থাবর সম্পদ দেখভালে তত্ত্বাবধায়ক নিয়োগ দেয় আদালত। আদালতের পূর্ণাঙ্গ আদেশ আসার পর কোনো সম্পদ কারা দেখভাল করবে সেটি বিস্তারিত জানা যাবে বলে আইনজীবীরা জানিয়েছেন। সেটি পাওয়ার পরই পুকুর, জমিজমার সহ ক্রোকাদেশের আওতায় থাকা অন্য সম্পদগুলোর বিষয়ে আদালতের নির্দেশ অনুযায়ী তত্ত্বাবধায়কের ব্যবস্থাপনায় দেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। প্রায় 600 বিঘা জমির উপর গড়ে তোলা সাভানার রিসোর্ট ও ন্যাচারাল পার্কের সব কার্যক্রম অব্যাহত থাকবে এবং এ থেকে যা আয় হবে সেটি সরাসরি রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। পরবর্তীতে আদালত যেভাবে আদেশ দেবে এ সম্পদের ভবিষ্যৎ ব্যবস্থাপনা সেভাবেই হবে বলেছিলেন তিনি। এর আগে শুক্রবার রাতেই পার্কের প্রধান গেটের সামনে মাইকিং করে জেলা প্রশাসন ও দুদক যৌথভাবে সম্পত্তি নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয়। পরে তারা পার্কে প্রবেশ করে এর নিয়ন্ত্রণ বুঝে নেয়। শনিবার সকাল থেকেই এটি জেলা প্রশাসনের মাধ্যমে সরকারি নিয়ন্ত্রণে ও হেফাজতে আছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ওই পার্কের ভেতরে জমি, পুকুর সহ আরও যেসব স্থাপনা আছে সেগুলোর ব্যবস্থাপনাও আদালতের আদেশের ভিত্তিতে হবে বলে জানিয়েছেন তিনি। তবে আদালতের নির্দেশে রাষ্ট্র যখন কোনো সম্পদ জব্দ করে তার কি হয় বা এর ভবিষ্যৎ সম্পর্কে আইন কি বলে, এমন প্রশ্নের জবাবে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বিবিসি বাংলাকে বলেছেন, আদালত জব্দ করার নির্দেশ দিয়েছে, সে কারণে পরবর্তী অন্য কোনো নির্দেশ না আসা পর্যন্ত এই সম্পদ জব্দ অবস্থাতেই থাকবে। জব্দ সম্পত্তিতে কিছু করতে হলে আদালতের অনুমতির দরকার হয়। আদালত একটি আদেশ দিয়েছে, সে অনুযায়ী এগুলোর কার্যক্রম চলবে। জব্দ হওয়ার সম্পত্তি থেকে যা আয় হবে সেটি রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। আইনজীবীদের দেওয়া তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত আদালত বেনজির আহমেদ ও তার পরিবারের যেসব সম্পদ জব্দ বা ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন তার মধ্যে আছে ঢাকার গুলশানে 4টি ফ্ল্যাট, 33টি ব্যাংক হিসাব, 3টি শেয়ার ব্যবসার বিও অ্যাকাউন্ট, প্রায় 621 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার এবং 30 লাখ টাকার সঞ্চয়পত্র। এছাড়া তদন্তকারীরা ঢাকা, গোপালগঞ্জ, মাদারীপুর ও কক্সবাজারে বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও 3 মেয়ের মালিকানাধীন জমির সন্ধান পেয়েছেন। এর মধ্যে প্রায় 112 একর জমি তার নিজ জেলা গোপালগঞ্জে। পাশাপাশি মিস্টার আহমেদ বা তার পরিবারের সদস্যদের বিদেশের সম্পদ আছে কিনা তা জানতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দিয়েছে দুদক। 1988 সালে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া মিস্টার আহমেদকে বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন স্বাধীন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী আইজিপি।
পুলিশের শীর্ষ পদে থাকা অবস্থায় মার্কিন নিষেধাজ্ঞায় পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন বেনজির আহমেদ। যদিও তিনি নিষেধাজ্ঞার আওতায় ছিলেন র্যাবের সাবেক মহাপরিচালক হিসেবে বিচার বহির্ভূত হত্যার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সম্পৃক্ততার জন্য বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর দেশের বিভিন্ন জায়গায় তার নামে থাকা জমির তথ্য উঠে আসে দুদকের অনুসন্ধানে। তখন অনেকেই অভিযোগ করেন যে তারা চাপের মুখে মিস্টার আহমেদের নামে জমি লিখে দিতে বাধ্য হয়েছিলেন। যদিও মিস্টার আহমেদ তার ফেসবুক লাইভে তার বিরুদ্ধে সংবাদ মাধ্যমে আসা সব অভিযোগকে মিথ্যা বলে আখ্যায়িত করেন। অবসরের পরে তাকে দুর্নীতিবাজ প্রমাণের চেষ্টা হতাশাজনক ও দুঃখজনক বলেও তিনি মন্তব্য করেন। বিশেষ করে সাভানা রিসোর্ট ও পার্কের জন্য জোর করে জমি নেওয়া হয়েছে বলে স্থানীয়রা অনেকেই সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেছেন। তাদের একদল ওই পার্কের সামনে বিক্ষোভও করেছে। দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ হোসেন জাহাঙ্গীর বিবিসি বাংলাকে বলেছেন, কেউ যদি কারো জমি জোর করে দখল রাখে তাহলে সংক্ষুব্ধ ব্যক্তি থানায় গিয়ে ফৌজদারি অভিযোগ করতে পারেন এবং প্রয়োজনে সিভিল কোর্টে গিয়েও বলতে পারেন যে তার জমি জোর করে দখল করে রাখা হয়েছে। কিন্তু কেউ যদি দলিল করে দিয়ে থাকেন তাহলে তিনি যে চাপের মুখে বাধ্য হয়েছেন বা তাকে দলিল দিতে যে বাধ্য করা হয়েছে সেটি প্রমাণ করতে হবে আদালতে, বলেছিলেন তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, জমি নিয়ে কেউ ক্ষতিগ্রস্ত হলে আইনি প্রতিকারের অনেক উপায় আছে, কিন্তু দেখতে হবে যে কোন প্রেক্ষাপটে এবং কোন ক্ষেত্রে তিনি কি বলছেন। সে অনুযায়ী যথাযথ আইনের আওতায় প্রতিকার পাওয়ার সুযোগ আছে। এটি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। পিনাকি ভট্টাচার্য বলেন, কাঁঠাল রানীর সময় ঘনিয়ে আসছে আর তার জন্য সে প্রস্তুতিও নিয়ে রেখেছে সে কোথায় পালাবে। মোদিকে দেখতে ভারতে ছুটে গেছে হাসিনা। মোদিকে তেল মেরে সে তার সেফ এক্সিট হিসেবে ভারতকে পছন্দ করে। কৌশলগতভাবে অবস্থিত বন্দর চালানোর জন্য চীনের প্রচেষ্টার মধ্যে ভারত বাংলাদেশে মংলা বন্দর পরিচালনা এবং সেখানে একটি নতুন টার্মিনাল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে। ইরানের চাবাহার বন্দর ও মিয়ানমারের সিতোয় বন্দরের অপারেশনাল অধিকার ইতোমধ্যেই ভারতের রয়েছে। এটি পেলে তা হবে ভারতের প্রতিবেশী এলাকায় তৃতীয় বিদেশি বন্দর পরিচালনার অধিকার। ইকোনমিক টাইমস সহ একাধিক ভারতীয় গণমাধ্যমে রিপোর্ট প্রকাশ করেছে। ভারতীয় বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ সফল হলে নয়াদিল্লি ভারতের নিকটবর্তী এলাকায় চীনের ক্রমবর্ধমান কৌশলগত উপস্থিতির প্রতি ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবে। সে সাথে ভারত মহাসাগর অঞ্চলের পশ্চিম ও পূর্ব উভয় অংশে বন্দর পরিচালনার নেট নিরাপত্তা সুবিধা পাবে দিল্লি। বিশ্লেষকদের মতে ভারত বাংলাদেশ অংশীদারিত্বের ক্ষেত্রেও এটি একটি মাইলফলক হতে পারে। কুমিল্লার বুড়িচং সীমান্তে আবারও এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। রোববার সকাল ৮টার দিকে উপজেলার বক্সিমূল ইউনিয়নের মিরপুর গ্রামে এই ঘটনা ঘটে। হত্যার শিকার বাংলাদেশির নাম আনোয়ার হোসেন। তিনি মিরপুর গ্রামের চারু মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ৬০ বিজিবির অধিনায়ক এম জাবের বিন জব্বার। একজন সরকারি চাকরিজীবী হয়ে কিভাবে এরকম একটি ক্লাবের দায়িত্ব পালন করেছেন, বেনজির এই আলোচনা সংসদ পর্যন্ত করায়। গণমাধ্যম সহ বিভিন্ন টকশোতেও এ নিয়ে বহু সমালোচনা হয়।